আমার কয়েকটা ডব্লিউবিসিএস পরীক্ষার প্রস্তুতি নেওয়া স্টুডেন্ট হঠাৎ একদিন সন্ধ্যের সময় মনে করলো যে ভালো লাগছে না, খুব চাপ যাচ্ছে পড়ার, আজকে চলো একটু পার্টি করি। তো পার্টি করব যেই ভাবা সেই কাজ, সমস্ত অ্যারেঞ্জমেন্ট যেগুলো যেগুলো দরকার সব জোগাড় হয়ে গেল। এখন চাট হিসেবে কি ব্যবহৃত হবে সেই ব্যাপারটা এসে আলোচনাটা থেমে গেল। কিছু ছাত্র বলছে যে চলো চিংড়ি ভাজা হবে, কিছু ছাত্র বলছে না মাছ ভাজা হবে। এখন চিংড়ি ভাজা হবে না মাছ ভাজা হবে, এই বিষয়টা নিয়ে খুব স্পষ্ট এবং খুব সম্মিলিত সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। তার কারণ হচ্ছে যে ওদের কাছে প্রচুর টাকা নেই। সকলেই তো ছাত্র, সকলেই বাবা মার কাছ থেকে বা টিউশনি ফিউশনি করে একটু আধটু টাকা পয়সা জমিয়েছে, সেখান থেকে পার্টিটা অ্যারেঞ্জ হচ্ছে। যার ফলে যতটা মন চাইছে ততটা ততটা পরিমাণ কিনতে পারছে না। একটু ভাবতে হচ্ছে যে কোনটা কতটা কিনবো। দিস ইজ প্রবলেম। এখান থেকে এদের এই ভাবনা চিন্তা থেকে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, সেখান থেকেই আজকের আমাদের ক্লাসটা জন্মেছে। সেখান থেকেই তৈরি হয়েছে প্রবলেম অফ চয়েস, যা আমি নেক্সট ডেতে পড়াবো। আজকে প্রবলেম অফ চয়েসের আগের অংশটা পড়াবো। আজকের এই ক্লাসটা ওদের সেই থেমে যাওয়া আলোচনাটা থেকে শুরু হয়েছে হাসতে হাসতে অর্থশাস্ত্র। হাসতে হাসতে অর্থশাস্ত্র ডব্লিউবিসিএস কে উল্লেখ করে বা ডব্লিউবিসিএস এর দিকে তাক করে একটা ইকোনমিক্সের সিরিজ, যা সিএসডিজি বিগত ডব্লিউবিসিএস থেকে চালাচ্ছে, আমরা সেই সিরিজটাকে কন্টিনিউ করব। আজকের ক্লাস চ্যাপ্টার 1 ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, ক্লাস 1 ফার্স্ট ক্লাস ডিমান্ড অফ সাপ্লাই এর 2025-24 পরপর দুটো বছর ডব্লিউবিসিএস পরীক্ষাকে টার্গেট করে। এখন দেখো ক্লাস কি, তার বৈশিষ্ট্য কি, এইসবগুলো ঢোকার আগে আমি সবচেয়ে আগে তোমাদের সামনে দুটো মডেল কোশ্চেন তুলে ধরছি যা এই চ্যাপ্টারের সাথে রিলেট করে। আমি নেহাত মানে এরকম সত্যি কথা বলতে 200টা কোশ্চেন আছে বেসড অন দা টপিক বা চ্যাপ্টার। আজকে আমরা যেগুলো ডিসকাস করব খুব ছোট্ট, খুব ক্রিস্পি, খুব সুন্দর চিংড়ি ভাজা মাছ ভাজার মতন করে আমরা ক্লাসটাকে করব, একদম বাংলা উদাহরণ দিয়ে। বাট তার আগে কোশ্চেন দুটো দেখে নি। হ্যাঁ, আমি কোশ্চেনটা একবার পড়ছি। মডেল নাম্বার কোশ্চেন নাম্বার 1, which of the following conditions is not required for consumption equilibrium বা কনজিউমার ইকুইলিব্রিয়াম? ওকে, অর্থাৎ কনজিউমার ইকুইলিব্রিয়ামের জন্য কোনটা কম্পালসারি ক্রাইটেরিয়া বা কন্ডিশন নয়। ওকে, নাম্বার 1 চারটে অপশন রয়েছে। এ, বাজেট লাইন মাস্ট বি ট্যানজেন্ট টু দ্য ইনডিফারেন্স কার্ভ। বি, slope of marginal rate of substitution will be equal to the slope of budget line. C, indifference line must be concave at the tangency point. D, all are required conditions. আমার মনে হয় সবই তো ওদের মাথার উপর দিয়ে গেল। চল 2 নাম্বার মক কোশ্চেনটা দেখে নি। 2 নাম্বার মক কোশ্চেন কি, এ পয়েন্ট ইনসাইড দ্য বাজেট লাইন সিগনিফাইজ। বাজেট লাইনের ভিতরকার কোনো পয়েন্ট কি সিগনিফাই করছে? এ, অপশন এ, অ্যান আনঅ্যাফোর্ডেবল combination. B, a combination where all income is spent. C, an affordable combination with unspent income. And D, the equilibrium point. কোশ্চেন দুটো দেখলে তোমরা, আমার মনে হয় এক চান্সে কোশ্চেন দুটো দেখে কিন্তু ঘাবড়ে যেতে পারো যদি না জানো। বিকজ ইকোনমিক্স ইজ অল অ্যাবাউট দ্য টার্মস। ইকোনমিক্সের বিরাট কিছু বোঝবার নেই, কিন্তু ইকোনমিক্সের হয়তো জানা জিনিসটারই এমন একটা ইকোনমিক টার্মিনোলজিতে ব্যবহার হয় যা তুমি পারলে না। ওকে, ইকোনমিক্সের কিছু জায়গা বোঝার আছে যেগুলো খুব সুন্দর সহজে বোঝা যায়, এগেন কিছু আননোন টার্মের জন্য তুমি সেটা ধরতে পারলে না। তো আমরা আজকের ক্লাসটা করব ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের উপরে, বাজেট মেনলি এই সাব টপিক গুলোকে কভার করে।
বাজেট লাইন, বাজেট সেট, ইনডিফারেন্স কার্ভ, মনোটোনিক প্রেফারেন্স। ক্লাস করতে করতে বলবো যে কোশ্চেন গুলো ফ্রেম করার কারণ, এবং মনে রাখবে যে আপকামিং ডব্লিউবিসিএস কিন্তু খুব গভীরভাবে ইকোনমিক্সের উপর কোশ্চেন ফেলবে, এবং আমরা ইকোনমিক্সের উপরে আরো ভালো করে পড়বো, তার কারণ ইকোনমিক্স একটা গেম চেঞ্জিং বা গেম চেঞ্জার ফ্যাক্টর। ওকে, চলো আমরা ক্লাস শুরু করি, বাকি কথা ধীরে ধীরে বলতে থাকি। আমরা কি পড়বো? বাজেট লাইন। বাজেট লাইন আমি তোমাদেরকে বোঝাবো, বাট বোঝানোর আগে মোটামুটি বাজেট লাইনের যে ইংরেজি ডেফিনেশন তুমি গুগল খুললে বা যে কোনো সার্চ ইঞ্জিন থেকে বা কোনো ভালো বই থেকে পাবে, সেটা একবার পড়ে দিই। তার কারণ হচ্ছে যে বোঝবার পরেও কিছু ওয়ার্ড থাকে, যে ওয়ার্ডগুলো বা কিছু সিকোয়েন্স অফ ওয়ার্ডস থাকে যেগুলো তোমার কানে বা চোখে একবার ছুঁয়ে থাকা ভালো, পরীক্ষায় তুমি সহজে ট্র্যাক করতে পারবে। কেননা কোশ্চেন অনেক সময় ছোট শব্দের মাধ্যমে বা ইংরেজিতে আসে, তো তখন তোমার সুবিধা হবে। যেমন ধরো বাজেট লাইন। বাজেট লাইন কি? দেখো, a budget line is a graphical representation in economics of all the different combinations of two goods that a consumer can purchase with a given income and at given market price। অর্থাৎ বাজেট লাইন বলছে সেরকম একটা গ্রাফিক্যাল লাইন ইকোনমিক্সের ক্ষেত্রে যা ব্যবহৃত হয়, অফ ডিফারেন্ট কম্বিনেশন অফ টু গুডস, দুটো আলাদা আলাদা বস্তু সামগ্রীর আলাদা আলাদা কম্বিনেশন। ওকে, যা একজন ক্রেতা, একজন কাস্টমার, তার জিনিস দুটোর দাম বলে দেওয়া আছে এবং তার কাছে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা আছে। আনলিমিটেড টাকা তো কারোর থাকে না, তো ওইগুলো দামের নিরিখে লোকটার নিজের যতটা বাজেট আছে, সেই তার বাজেট এবং দামগুলোর পরিপ্রেক্ষিতে যে লাইনটা তৈরি হয় সেটাই বাজেট লাইন। Budget line is also known as budget constraint. It represents the boundary between affordable and unaffordable consumption bundle. Consumption bundle মানে কি? Consumption bundle মানে হচ্ছে তুমি ধরো চিংড়ি আর মাছ, কতটা চিংড়ি নিবে আর কতটা মাছ কিনবে, এই যে একটা ইউনিট, ধরো যাক তুমি 500 গ্রাম চিংড়ি কিনেছো, 1 কিলো মাছ কিনেছো, তো এটা হলো একটা কনজাম্পশন বান্ডিল। ওকে, তো বাজেট লাইন কি বলছে? বাজেট লাইনের আরেকটা নাম হলো বাজেট কনস্ট্রেন্ট। এটা ইট রিপ্রেজেন্টস দ্য বাউন্ডারি বিটুইন অ্যাফোর্ডেবল অ্যান্ড আনঅ্যাফোর্ডেবল কনজাম্পশন বান্ডিল। তোমার কাছে যতটা টাকা আছে, সোজার কথায় তোমার যতটা বাজেট, তার ভেতর থেকে তুমি কতটা মাছ এবং চিংড়ি সম্মিলিতভাবে কিনতে পারবে আর কতটা কিনতে পারবে না, তার মধ্যেকার সীমারেখা, তাই হলো বাজেট লাইন। ওকে, অর্থাৎ ওটা তোমার একটা সীমানা টেনে দিচ্ছে যে বাবু তুমি তোমার যা টাকা আছে তাতে তুমি এতটুকুই পারবে মাছ চিংড়ি কিনতে, এর চেয়ে বেশি পারবে না। এই সীমানাটাই, এই সীমারেখাটাই বাজেট লাইন। ক্লিয়ার? দ্য স্লোপ of the budget line is determined by the ratio of the price of two goods। অর্থাৎ চিংড়ির দাম বাই মাছের দাম, এই যে স্লোপ, ওইটা বাই এইটা, এটাই হলো এই বাজেট লাইনটাকে বলা হচ্ছে যে এই রেশিওটা দিয়েই তৈরি হয় বাজেট লাইন। ক্লিয়ার? আমরা চলো এক্সাম্পলে ঢুকে যাই। আমার কাছে 100 টাকা আছে। ওকে, এখন মাছ 10 টাকা, আমি ধরছি, হ্যাঁ, তুমি জাস্ট এটা 1000 টাকা আর এটা 100 টাকা করে দিলে কিন্তু আরো রিয়েল এক্সাম্পল পেয়ে যেতে পারে বা রিয়েলিটি হয়ে যাবে এই দামের ক্ষেত্রে। মাছ ধরা যাক তোমার ধরো 10 টাকা কিলো, চিংড়ি ধরা যাক তোমার 20 টাকা। সাধারণত চিংড়ির দাম কিন্তু মাছের চেয়ে বেশি হয়, 20 টাকা কিলো। তোমার কাছে কত টাকা আছে? 100 টাকা। এখন দেখো, এই 100 টাকায় তুমি যদি মাছ কেনো, 10 টাকাওয়ালা কিলোওয়ালা মাছ, তাহলে তুমি কত কিলো মাছ কিনতে পারবে? 10 কিলো। 2 4 6 8 10 কিলো মাছ কিনতে পারবে। এদিকে মাছ, ওয়াই অ্যাক্সিসে আমি দিয়েছি কি? মাছ। এক্স অ্যাক্সিসে কি দিয়েছি? চিংড়ি। চিংড়ি যেটা 20 টাকা কিলো, তুমি 100 টাকায় কত কিলো চিংড়ি কিনতে পারবে? 5 কিলো। অর্থাৎ তোমার যা টাকা আছে, সেই টাকায় সর্বাধিক তুমি যদি সবটা চিংড়ি কিনে ফেলো, তাহলে তুমি 5 কিলো চিংড়ি কিনতে পারবে। তোমার যে টাকা আছে, সবটা তুমি যদি মাছ কিনে ফেলো,
তাহলে তুমি 10 কিলো মাছ কিনতে পারবে। এখন তুমি ঠিক করছো যে না, আমি কিছুটা মাছ কিনবো, যা টাকা আছে পুরো টাকাটা দিয়ে, ভালোভাবে মনে রাখবে, পুরো টাকাটা খরচ করে আমি কিছুটা মাছ কিনবো, কিছুটা চিংড়ি কিনবো। তাহলে তুমি কি করতে পারো, তুমি এই 10 কিলো মাছ আর 5 কিলো চিংড়িকে জয়েন করছে যে এই লাইনটা, এই লাইনে যতটা মাছ পড়ে, ধরা যাক তুমি এখানে 8 কিলো মাছ কিনতে পারলে আর একটু 1 কিলোর বেশি চিংড়ি কিনতে পারলে, বা এখানে হয়তো তুমি ধরো যে 6 কিলো মতন মাছ কিনলে আর 2 কিলো মতন চিংড়ি কিনলে, অর্থাৎ 100 টাকা এক্স্যাক্টলি খরচ হয়ে যাবে। এবং তাতে তুমি মাছ আর চিংড়ি কি কি কম্বিনেশনে পেতে পারো সেইটা রিপ্রেজেন্ট করে এই লাইনটা, এটাই হলো বাজেট লাইন। ওকে, অর্থাৎ পুরো 100 টাকাই তোমার এক্সস্ট হবে এবং কতগুলো কম্বিনেশন তুমি পাচ্ছ মাছ বা চিংড়ির। ওকে, মাছ এবং চিংড়ির এই কম্বিনেশনটাকে ইকোনমিক্স টার্মসে কি বলছে, কনজাম্পশন বান্ডেল। ওকে, সো এই সর্বাধিক 100 টাকা খরচ করে তুমি যতটা মাছ এবং চিংড়ি নিতে পারো সেই লাইনটাই হচ্ছে বাজেট লাইন। ধরা যাক এরকম কিছু হচ্ছে যে তুমি 8 কিলো মাছ নিলে এবং ধরা যাক তুমি 5 কিলো চিংড়ি নিলে, না হবে না, বাজেট লাইনের ওপরে উঠে যাবে, তোমার অতটা বাজেটই নেই। অর্থাৎ তুমি কতটা পারবে, তুমি এই দিকেরটা তোমার পারা তোমার হাতে আছে, তুমি অ্যাফোর্ড করতে পারো, এদিকেরটা তুমি পারবে না। এই দুটোর মধ্যে যে সীমানা, যে সীমারেখা, এটাই হলো বাজেট লাইন। ক্লিয়ার? চলো আমরা এবার কি শিখবো, বাজেট সেট। ডব্লিউবিসিএস এক্সাম ক্রমাগত কঠিন হচ্ছে এবং ডব্লিউবিসিএস এক্সাম অনেকবার ইন্ডিকেশন দিচ্ছে যে ইউপিএসসির প্যাটার্নে পুরোপুরি হবে 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 করেও হচ্ছে না, আজ হচ্ছে না কিন্তু কাল হবে। এবং যতদিন না পুরো ইউপিএসসির প্যাটার্নে হবে ততদিন ডব্লিউবিসিএস কিন্তু আগের রূপ, আগের চেহারা হারিয়ে ফেলেছে। ভয়ঙ্কর রকমের জটিল প্রশ্ন হচ্ছে এবং ডব্লিউবিসিএস কেন, আমি বলবো প্রত্যেকটা পরীক্ষাতে ইকোনমিক্স একটা খুব ভাইটাল টপিক। তার কারণ ইকোনমিক্স এখনো এক্সপ্লোর হয়নি, ইকোনমিক্স এখনো সাধারণ মানুষের, সাধারণ ছাত্রছাত্রীদের অধরা। তার কারণ সত্যি বলতে কি, ভালো বাংলায় ইকোনমিক্স পড়ানোর টিচার নেই। একটা দুটো বড় স্পেসিফিক ইনস্টিটিউশনের বাইরে ইকোনমিক্স বাংলাতে তুমি ইউটিউবে পাবে না এখন। তাই বেসিক ইকোনমিক্সের কনসেপ্ট তোমার ক্লিয়ার থাকা দরকার যে কোনো ভালো এক্সামের জন্য, যা আমরা তোমাদেরকে প্রোভাইড করছি। বাজেট সেট কি, বাজেট সেট সম্বন্ধে আমি তোমাদের যদি ডেফিনেশন দিই বা পড়ে শোনাই, সেটা হচ্ছে এটা যে দিস ইজ দ্য এন্টায়ার এরিয়া অন and below the budget line representing all affordable combination where the consumer spends their full income or less। মানে ব্যাখ্যা করি, মানেটা হচ্ছে এটা, বাজেট লাইন আমাদেরকে একটা সীমানা, একটা সীমারেখা, একটা বিভাজন করে দিয়েছে যে আমার যতটা উপার্জন, আমার যতটা ইনকাম, আমার যতটা বাজেট, তা আমি সর্বাধিক ব্যবহার করে কি কি কম্বিনেশন অফ গুড বা কনজাম্পশন বান্ডেল আমি কিনতে পারি। এর বাইরেটা আমার হাতের বাইরে, বাট এর ভেতরের অংশটা, এর ভেতরের অংশটা যেখানটায় আমি আমার সব পয়সাটা খরচ করে কি পেতে পারি, কি কি পেতে পারি, বা কিছু পয়সা রাখলাম আমার হাতে, কিছু পয়সা রেখে বাকিটা খরচ করে কি কি পেতে পারি, এই সমস্তটা এই ট্রায়াঙ্গেলের ভেতরের, অর্থাৎ বাজেট লাইনের ভিতরের এই ছবিটা দিয়ে বোঝা যায়। এটা কি বলা হচ্ছে, বাজেট সেট। অর্থাৎ বাজেট সেট, সোজা কথা কি, বাজেট সেট হচ্ছে বলছে যে আমার যা সঞ্চয় আছে বা আমার যে ইনকাম আছে, সেই ইনকামটা পুরোটা খরচ করে তাতে আমি এত এই অবধি জিনিস পাবো, বা পুরোটা খরচ না করে বাকি, পুরোটা খরচ না করে বাকি ইনকাম থেকে আমি কি কি কম্বিনেশনের গুডস পেতে পারি, কি কি কম্বিনেশনের মাছ এবং চিংড়ি পেতে পারি, সেটাই হচ্ছে বাজেট সেট। অর্থাৎ বাজেট লাইন একটা আমার এক্সট্রিম ক্যাপাবিলিটি শো করে যে আমি সর্বাধিক জিনিসটা পেতে পারি। তার বাজেট লাইন থেকে শুরু করে
বাকি নিচের দিক অবধি যতটা এরিয়া আছে তার মধ্যে আমার যে কোনো কিছু কেনবার ক্ষমতা আছে। আমি পুরোটা খরচ করতে পারি, পুরোটা না খরচ করতে পারি, আমি কিছু কিনতে পারি, কিছু হাতে রাখতে পারি। এই এরিয়াটা হচ্ছে বাজেট সেট। ক্লিয়ার? ওকে, নাও আমাদের কাছে আসছে ইনডিফারেন্স কার্ভ। ইনডিফারেন্স কার্ভ কি আমি একবার ডেফিনেশনটা পড়ি, বইয়ের ভাষায় কি রয়েছে, তারপরে আমরা ব্যাখ্যা করব। ওকে, indifference curve, and indifference curve is a graphical representation in economics of all the different combination of two goods that provide a consumer with the same level of satisfaction or utility. This shows that increasing the quantity of one good requires the decreasing of quantity of other good to maintain the same satisfaction level. ওকে, অর্থাৎ দেখো ইনডিফারেন্স কার্ভ বলছে এইটা যে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দুটো আলাদা আলাদা বস্তুর বা গুডসের কম্বিনেশনের, যাতে দুটো কম্বিনেশন গুডসের কম্বিনেশন যেমনই হোক না কেন, দুটোই বা প্রত্যেকটা কম্বিনেশনই ইকুয়াল সন্তুষ্টি তৈরি করছে। আমরা উদাহরণ দিয়ে বুঝি। ধরা যাক আমরা চারটে কম্বিনেশন খোঁজ করছি, এ বি সি ডি, চার রকম, ধরা যাক চার রকম প্যাকেট বা চার রকম ব্যাগ বা চার রকম ভাবে আমরা চিংড়ি আর মাছ কিনলাম। ধরা যাক আমরা ঠিক করলাম যে, ধরা যাক মানে এই মুহূর্তে বাজেট লাইন বাজেট সেট যেগুলো আছে ছেড়ে দাও, বন্ধুরা মিলে গিয়েছে বাজারে, সকলে ঠিক করছি যে শোন না, চিংড়ি বেশি খাওয়া হবে, মাছ কম খাওয়া হবে, কিন্তু চিংড়ির দাম তো বেশি, আমাদের তো অতটা চিংড়ি কেনার টাকা নেই, উল্টো কাজ করি 1 কিলো চিংড়ি কিনি, 8 কিলো মাছ কিনি। আর ঠিক আছে, আর কিছুক্ষণ পরে ঠিক করলো বা আরেক দল ঠিক করলো যে না, বা সেই দলটাই একটু পরে ঠিক করলো একটা কাজ করি, আমরা 2 কিলো চিংড়ি কিনি, 6 কিলো মাছ কিনি। আবার ঠিক হলো যে না, এরকমও করলো, 3 কিলো চিংড়ি কিনবো, 4 কিলো মাছ কিনবো, বা 4 কিলো চিংড়ি কিনবো, 2 কিলো মাছ কিনবো। অর্থাৎ প্রত্যেকটা কম্বিনেশন, এই 1 কিলো চিংড়ি, 8 কিলো মাছ, 2 কিলো চিংড়ি, 6 কিলো মাছ, 3 কিলো চিংড়ি, 4 কিলো মাছ, বা 4 কিলো চিংড়ি, 2 কিলো মাছ, প্রত্যেকটা কম্বিনেশনেই কিন্তু কাস্টমারকে বা কনজিউমারকে ইকুয়াল স্যাটিসফ্যাকশন দিচ্ছে। অর্থাৎ মনে হচ্ছে যে না, এটা হলেও চলবে, এটা হলেও চলবে, ইউটিলিটিটা সমান। কোনোটা মনে হচ্ছে না যে না, এটা না হলে এটা হয়, ওটা না হলে ওটা হয়, এটাও হবে এটাও হবে। অর্থাৎ ইনডিফারেন্স কার্ভ হচ্ছে তেমন একটা কার্ভ যেখানটায় যে কম্বিনেশন অফ গুডসটা হচ্ছে, সেই কম্বিনেশন অফ গুডস গুলো কনজিউমারকে সমানভাবে সন্তুষ্ট করছে। আমি যদি 1 8 2 6 3 4 এবং 4 2 এ বি সি ডি চারটে কম্বিনেশনকে গ্রাফে রিপ্রেজেন্ট করি, ধরা যাক 1 এখানে 1 8 2 6, অর্থাৎ এখান থেকে 1 নিলাম, এখান থেকে 8 নিলাম, এখানে মোটামুটি এটা একটু বেড়ে গেছে, 2 6, এটা 6 নিলাম, এটা 2 নিলাম, এটা হয়তো আরেকটু এই জায়গাটা হবে। ওকে, 3 4 এবং 4 2 আরেকটু এই দিকে হবে। তাতে এই যে লাইনটা তৈরি হচ্ছে, এটাই হচ্ছে ইনডিফারেন্স কার্ভ। ইনডিফারেন্স কার্ভের বৈশিষ্ট্য কি? ইনডিফারেন্স কার্ভের বৈশিষ্ট্য একটা বললাম যে ইনডিফারেন্স কার্ভে যে কম্বিনেশন বান্ডেলই আমি নিই না কেন, তা কনজিউমারের মনে ইকুয়াল স্যাটিসফ্যাকশন তৈরি করছে। কোনো প্রেফারেন্স নেই যে এইটা উপরে, এইটা ভালো, এইটা মন্দ, সবগুলোই তার কাছে ঠিক লাগছে, সবগুলোই তার কাছে ভালো লাগছে। 2 নাম্বার, ইনডিফারেন্স কার্ভ এরকম একটা গ্রাফ হয়, এরকম একটা কার্ভ হয় যেটার বলা যায় যে একটা কনভেক্স কার্ভ হয় টুয়ার্ডস দিস সেন্টার। ওকে, দিস ইজ ইনডিফারেন্স কার্ভ। ইনডিফারেন্স কার্ভের বৈশিষ্ট্য কি? ইনডিফারেন্স কার্ভের বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো কিছু একটা আইটেম বা একটা গুডস কম্বিনেশনের মধ্যে থাকা, আমি যদি একটু বাড়াতে চাই তাহলে আরেকটা আমার কমাতে হবে। যেমন দেখো এখানটা আমার প্রন রয়েছে 1 কিলো, ফিশ রয়েছে 8 কিলো, আমার মনে হচ্ছে না আমি প্রনটা একটু বাড়াবো,
তো প্রনটা বাড়ানোর সাথে সাথে অটোমেটিক্যালি ফিসটা কমে যাবে। বলছে না, প্রনটা আরেকটু বাড়াবো, প্রনটা আরো বাড়ালে ফিসটা আরো কমে যাবে। সো দিস ইজ দ্য ফিচার অফ ইন্ডিফারেন্স কার্ভ, যে কনজাম্পশন বান্ডেলের মধ্যে একটা বা ব্যাগের মধ্যে দুটো যে গুডস রয়েছে, সেই গুডসের যে প্যাকেট ব্যাগ, তার মধ্যে একটা আমি যদি বাড়াতে চাই তো অটোমেটিক্যালি আর একটা আমাকে কমাতে হবে। ক্লিয়ার? ইন্ডিফারেন্স কার্ভের কি বৈশিষ্ট্য? ইন্ডিফারেন্স কার্ভের খুব গুরুত্বপূর্ণ এবং ইকোনমিক্স পরিভাষায়, ইকোনমিক্স টার্মিনোলজিতে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষায় বারবার ঘুরে আসে যে টার্ম, সেটা হচ্ছে মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন। ওকে, আমি যদি ফুল ফর্ম লিখি, মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন, অর্থাৎ মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশনটা কি? মার্জিনাল রেট সাবস্টিটিউশন হচ্ছে যে ইনডিফারেন্স কার্ভের যে স্লোপ, কোনো একটা পয়েন্টে এই কার্ভের কোনো একটা পয়েন্টে কতটা আমার গুড এক্স রয়েছে বা চিংড়ি রয়েছে, আর কতটা সেই চিংড়িটার বদলে আমি মাছ নেব, এইটাই হচ্ছে এই মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন। অর্থাৎ এমআরএস, এক কথায় দ্য স্লোপ অফ ইনডিফারেন্স কার্ভ ইজ কল্ড মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন। অর্থাৎ কতটা আমি একটা গুডস কমিয়ে কতটা আমি আর একটা গুডস নেব বা গ্রহণ করব বা বাড়াবো। সো দ্যাট ইনডিফারেন্স কার্ভের যে বৈশিষ্ট্য, যে প্রত্যেকটা ক্ষেত্রেই আমার সমান সন্তুষ্টি থাকে। ওকে, তাহলে ইনডিফারেন্স কার্ভের বৈশিষ্ট্য, এক নাম্বার, সব জায়গাতেই সমান সন্তুষ্টি। দু নাম্বার, ভিতরের দিকে এটা ধনুকের মতন বেঁকে থাকে, একটা কনভেক্স কার্ভ করে। তিন নাম্বার কি, যে এর যে স্লোপ, এটাকে বলা হয় মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন। অর্থাৎ আমি একটা বাদ দেব তো আর একটা নেব, সুতরাং কতটা আমি বাদ দেব যাতে আমি আর একটা নিতে পারি, বা কতটা আমি আর একটা নিতে চাই যার ফলে আমার কতটা বাদ দিতে হবে। ক্লিয়ার? নেক্সট, 4 নাম্বার কি কনসেপ্ট আছে ইনডিফারেন্স কার্ভের সাথে যুক্ত, সেটা হচ্ছে ডিমিনিশিং মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন। ছোট্ট করে আমি যদি আমার পুরনো স্যারের একটা এক্সাম্পল দিই, তাহলে বোঝাতে খুব সুবিধে হবে। খিদে পায়, আমরা খাই, আমাদের খুব খিদে পেয়েছে, আমরা খুব খাওয়া শুরু করছি, বাট একটা সময় মানে আমরা যে প্রচুর খাবার নিচ্ছিলাম, অনেক খাচ্ছি, খেতে খেতে যখন আমাদের পেটটা ভরে আসছে, তখন কিন্তু আমাদের খাওয়ার পরিমাণটা কমে আসছে, আমাদের চাইতে কম ইচ্ছা করছে, আমরা কম খাবার নিচ্ছি বা আমরা খাবার উল্টে নিতে চাইছি না। দিস ইজ ইন সিম্পলার টার্মস কল্ড ডিমিনিশিং মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন। অর্থাৎ তোমাদের যদি মনে থাকে আগের স্লাইডটা যেটা আমি মুছে দিলাম, তাতে লিখেছিলাম আমি যে আমি কি করছি, 1 কিলো চিংড়ি নিচ্ছি, 8 কিলো মাছ নিচ্ছি। আমি কি করছি না, 2 কিলো চিংড়ি নেব এবং 6 কিলো মাছ নেব। অর্থাৎ আমি চিংড়িটা বাড়াচ্ছি, মাছটা কমাচ্ছি। এই যে মাছটা কমাচ্ছি, কমাতে কমাতে আমার মনে হচ্ছে যে না, মাছটা এর চেয়ে বেশি কমানোর আর দরকার নেই, বা চিংড়িটা যে আমি বাড়াচ্ছি, আমার মনে হচ্ছে যে এর চেয়ে বেশি আর চিংড়ি বাড়ানোর দরকার নেই। এইটাই হচ্ছে ডিমিনিশিং মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন। অর্থাৎ আমি যে একটার বদলে আর একটা নেব, আমার কম্বিনেশন বান্ডিলে আমি একটার বদলে আর একটা চেঞ্জ করব, সেইটার প্রবণতাটা কমে যাচ্ছে। আমার হচ্ছে না, এইটা বাড়িয়ে আর এইটা কমিয়ে আর ওটা বাড়ানোর দরকার নেই, বা ওটা বাড়িয়ে এটা কমানোর দরকার নেই। দিস ইজ কল্ড ডিমিনিশিং মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন। ক্লিয়ার? চল, আমার ছাত্ররা অনেকটা খেতে পারে, অল্প বয়স্ক ছেলে মেয়ে তো সব, যতটা খেতে পারে
ততটা তো তারা কিনতে পারে না, কেননা তাদের বাজেটটা সীমিত। আর মাছের দাম, চিংড়ির দামও ফিক্সড, এরকম নয় যে ওরা গেছে বলে কমে যাবে। আমরা এই কনটেক্সটটা নিয়ে বাজেট লাইন এবং ইনডিফারেন্স কার্ভের একটা রিলেশনশিপ বার করব। আমরা তিনটে ইনডিফারেন্স কার্ভ দেখতে পাচ্ছি, IC1, IC2, IC3। এখন ইনডিফারেন্স কার্ভের বৈশিষ্ট্য হচ্ছে যে যত বেশি হায়ার ইনডিফারেন্স কার্ভ তত বেশি লেভেল অফ স্যাটিসফ্যাকশন, তত বেশি কনজিউমার স্যাটিসফ্যাকশন। ওকে, এখন আমি তিনটে ইনডিফারেন্স কার্ভ নিয়েছি আর একটা বাজেট লাইন টেনেছি। এখন দেখো আমি ওপর থেকে শুরু করি বা নিচ থেকে শুরু করি, যাদের বলা যায়। নিচের যে ইনডিফারেন্স কার্ভটা, নিচের ইনডিফারেন্স কার্ভে দেখো দুটো পয়েন্ট রয়েছে, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, তারা কিন্তু বাজেট লাইনের উপরে রয়েছে। অর্থাৎ এই পয়েন্ট দুটোতে কিন্তু ম্যাক্সিমাম ইনকামটা, ম্যাক্সিমাম এক্সপেন্ডিচারটা করা যায় এবং সবচেয়ে বেশি জিনিস পাওয়া যায়। ওকে, এই পয়েন্টটা বাকি পয়েন্ট বাজেট, বাকি ইনডিফারেন্স কার্ভের বাকি অংশটা কার মধ্যে রয়েছে? বাজেট সেটের মধ্যে রয়েছে। ক্লিয়ার? এখন এই বাজেট ইনডিফারেন্স কার্ভের হায়ার ইনডিফারেন্স কার্ভ কোনটা? এইটা। হায়ার ইনডিফারেন্স কার্ভের বৈশিষ্ট্যটা কি? হায়ার ইনডিফারেন্স কার্ভের বৈশিষ্ট্য, হায়ার ইনডিফারেন্স কার্ভটা বাজেট লাইনটাকে জাস্ট টাচ করছে এবং সেম এখানেও সবচেয়ে বেশি পরিমাণ, অর্থাৎ পুরো যে আমার বাজেটটা, পুরো যে আমার ইনকামটা এক্সস্ট হয়ে যাচ্ছে এবং তা দিয়ে আমি সবচেয়ে বেশি পরিমাণ মাল পাচ্ছি, কম্বিনেশন অফ গুডস পাচ্ছি, চিংড়ি আর মাছের পরিমাণ পাচ্ছি। তিনটে পয়েন্ট যদি আমি এখন তুলনা করি, এইটা, এইটা এবং এইটা, অর্থাৎ এ বি সি যদি আমি ধরি, এ বি এবং সি, তিনটে পয়েন্টই কিন্তু একটা সেম বাজেট লাইনের ভিতরে বা বাজেট লাইনের উপরে অবস্থান করছে। অর্থাৎ তিনটেতেই বাজেটটা পুরো এক্সস্ট হয়ে যাচ্ছে। স্টিল তিনটের মধ্যে এই পয়েন্টটাতে সবচেয়ে বেশি কনজিউমার স্যাটিসফ্যাকশন হবে। তার কারণ এই বাজেট, এই ইনডিফারেন্স কার্ভটা এই ইনডিফারেন্স কার্ভের উপরে বা হায়ার ইনডিফারেন্স কার্ভ। ইনডিফারেন্স কার্ভ 3 অর্থাৎ সবচেয়ে নিচের ইনডিফারেন্স কার্ভের এই পয়েন্ট দুটো বাজেট লাইনে থাকলেও যেমন বাকি অংশটা পুরোটা বাজেট সেটের মধ্যে ঢুকে গেছে, এইটার পরিপ্রেক্ষিতে যদি আমি ধরি, অর্থাৎ ইনডিফারেন্স কার্ভ 2 এর পরিপ্রেক্ষিতে যদি আমি ধরি, তাহলে একমাত্র বি পয়েন্টই বাজেট লাইনের উপরে রয়েছে, বাকি কিন্তু পুরোটাই বাজেটের বাইরে, আউট অফ বাজেট, আমার ধরা ছোঁয়ার বাইরে নয়। আমি যাতে মাছ চিংড়ি ওইগুলো কিনতে পারবো না। আবার ইনডিফারেন্স কার্ভ যদি ফার্স্ট ওয়ান ধরি, এটা সবচেয়ে বেশি স্যাটিসফ্যাকশন দেয়, বাট আমার পক্ষে সম্ভব নয়, বিকজ এটা কমপ্লিটলি আমার বাজেটের বাইরে, আয়ত্তের বাইরে। ওকে, সো দুটো তিনটে জিনিস আমি পাচ্ছি। এক, ইনডিফারেন্স কার্ভ যতটা হায়ার, যে ইনডিফারেন্স কার্ভ যত হায়ার, সেই ইনডিফারেন্স কার্ভে কনজিউমার স্যাটিসফ্যাকশন তত বেশি। ওকে, সেই জন্য ইনডিফারেন্স কার্ভ 3 তুলনায় ইনডিফারেন্স কার্ভ 2 বেশি কনজিউমার স্যাটিসফ্যাকশন দেয়। এখন প্রশ্ন হচ্ছে যে যে জায়গায় ইনডিফারেন্স কার্ভের সাথে বাজেট লাইন ট্যানজেন্ট হচ্ছে, অর্থাৎ পয়েন্ট বি তে যেখানটায় বাজেট লাইন ইনডিফারেন্স কার্ভের সাথে ট্যানজেন্ট রূপে প্রতিপন্ন হচ্ছে, সেই পয়েন্টটায় ম্যাক্সিমাইজ করা হচ্ছে কনজিউমার স্যাটিসফ্যাকশন। এই পয়েন্টটাকে বলা হয় কনজিউমার ইকুইলিব্রিয়াম, অর্থাৎ এখানটায় স্যাটিসফ্যাকশনটা, ইউটিলিটিটা সবচেয়ে বেশি। এটার আরেকটা নাম হচ্ছে ইন্টেরিয়র সলিউশন। ওকে, সো তোমাদের মক কোশ্চেনেও ঠিক এইটার উপরেই কোশ্চেন ছিল যে কনজিউমার ইকুইলিব্রিয়াম বা ইন্টেরিয়র সলিউশনের জন্য কি কি ক্রাইটেরিয়া থাকবে। দেখো, এক নাম্বার হচ্ছে কি, যে যেখানটায় বাজেট লাইনটা ইনডিফারেন্স কার্ভকে ট্যানজেন্ট আকারে টাচ করছে। দু নাম্বার দেখো, ইনডিফারেন্স কার্ভের যে স্লোপ, তাকে কি বলা হয়?
মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন, MRS। বাজেট লাইনের যে স্লোপ, তাকে কি বলা হচ্ছে? সেটা হচ্ছে যে এক্স এর খরচ বা এক্স অ্যাক্সিসের খরচ বাই ওয়াই অ্যাক্সিসের খরচ, চিংড়ির দাম বাই মাছের দাম। এই পয়েন্টটায় এই বাজেট লাইনের স্লোপ এবং ইন্ডিফারেন্স কার্ভের স্লোপ ইকুয়াল হয়ে যাচ্ছে। দিস ইজ দ্য বিউটি or speciality of consumer equilibrium on interior solution, and obviously এই জায়গায় কার্ভটা কনভেক্স, কনকেভ নয়। সো এই হচ্ছে রিলেশন বাজেট লাইন এবং ইন্ডিফারেন্স কার্ভের। ওকে, চলো নেক্সট। ছোট্ট একটা কনসেপ্ট যা নেক্সট ক্লাসের জন্য খুব ইম্পর্টেন্ট, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই বোঝবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর, দ্যাট ইজ মোনোটোনিক প্রেফারেন্স। দেখো, মোনোটোনিক প্রেফারেন্স একটা খুব সহজ, সাধারণ এবং স্বাভাবিক একটা ধারণা। সেই ধারণাটা এইটা যে আমার বেশি লাগবে, দুটো জিনিসের মধ্যে আমি সেইটা নেব যাতে আমার সন্তুষ্টি বেশি, বা যেটা বেশি সেটা নিলে আমার বেশি সন্তুষ্টি হবে। সোজা কথা, মোর ইজ বেটার। আমি একটা কনজিউমার হিসেবে সবসময় আমার বাজেটটা খরচ করে, আমার ইনকামটা খরচ করে আমি বেশি জিনিস চাইবো, যতটা বেশি সম্ভব, বা যে কম্বিনেশনে যত সবচেয়ে বেশি জিনিস আমি পাবো সেটাই আমার চাই। এই সিম্পল জিনিসটাই হলো মোনোটোনিক প্রেফারেন্স। অর্থাৎ প্রেফারেন্সের মধ্যে রেশনালিটি থাকবে, প্রেফারেন্সের মধ্যে কোনো আবল তাবল উল্টো পাল্টা ভাবনা থাকবে না, আমি এইটা কেন নেবো, ওইটা কম নেবো। আমি ভাই পয়সা খরচা করছি, তাতে বেশি জিনিসটা আমার চাই। ধরে নেওয়া যায় সে কোয়ালিটিটা কম্প্রোমাইজ হবে না, অর্থাৎ যতগুলো কম্বিনেশন রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি কম্বিনেশন যেটা আমার জন্য দেওয়া হচ্ছে আমি সেইটা নেব। সোজা কথা। ওকে, সো মোর ইজ বেটার রেশনালিটি অ্যাজাম্পশন, যাতে আমার হাইয়েস্ট লেভেল অফ স্যাটিসফ্যাকশন হয়। এক্সাম্পল দিই, এক্সাম্পল হচ্ছে যে ধরো যাক দুটো তোমার কাছে ব্যাগ আছে, কনজামশন বান্ডেল। ওকে, দুটো ব্যাগে দুটো দুটো করে আইটেম রয়েছে, অর্থাৎ দু রকমের আইটেম রয়েছে, মাছ আর চিংড়ি। প্রথম ব্যাগে কনজামশন বান্ডেলে মাছ রয়েছে 3 কিলো, চিংড়ি রয়েছে 2 কিলো। ওকে, দ্বিতীয় ব্যাগে মাছ রয়েছে 4 কিলো, চিংড়ি রয়েছে 2 কিলো। অর্থাৎ দুটো কনজামশন বান্ডেলের মধ্যে আমি তুলনা করব তখন যখন প্রত্যেকটা বান্ডেলে আমার দুটো করে গুডস আছে, মাছ এবং চিংড়ি। তো প্রথমটার তুলনায় দ্বিতীয়টা আমি পছন্দ করব তখনই, বা দ্বিতীয়টাকে আমি গ্রহণ করব, বেশি স্যাটিসফ্যাকশন হবে আমার গ্রহণ করে তখনই যখন যে দুটো আইটেমের প্রথম একটা আইটেম অন্তত দ্বিতীয়টার তুলনায় কম না হয়, আর একটা আইটেম যেন দ্বিতীয়টার তুলনায় একটু হলেও বেশি হয়। দুটো আইটেমের প্রথমটা যেন, মানে দুটো ব্যাগ, এতে দুটো আইটেম, ওতে দুটো আইটেম, প্রথম ব্যাগের প্রথম আইটেমটা যেন দ্বিতীয় ব্যাগের প্রথম আইটেমের তুলনায় কম না হয়, ইকুয়াল হলে চলবে, এবং আরেকটা আইটেম যেন অন্তত একটু বেশি হয়। তো এক্ষেত্রে দেখো, দু জায়গাতেই 2 কিলো চিংড়ি আছে। এটা যদি 1 কিলো চিংড়ি হতো তখন কিন্তু প্রেফারেন্সটা মোনোটোনাস হতো না। বাট দুটোতে 2 কিলো চিংড়ি আছে, চিংড়ি ইকুয়াল আছে, এটাই ভাবার কিছু নেই। বাট এক্ষেত্রে 3 কিলো মাছের জায়গায় এখানে 4 কিলো মাছ আছে, একটা আইটেম অন্তত একটা ইউনিট বেশি আছে। তো আমি অবভিয়াসলি 2 কিলো চিংড়ি আর 4 কিলো মাছের প্যাকেটটা বা ব্যাগটা বা কনজামশন বান্ডেলটা অ্যাকসেপ্ট করব, আমার তাতে হাইয়েস্ট লেভেল অফ স্যাটিসফ্যাকশন হবে। দিস ইজ কল্ড মোনোটোনিক প্রেফারেন্স। দিস ইজ অল অ্যাবাউট টুডেজ ক্লাস। আমরা বলবো ইকোনমিক্স শেখানোর জন্য খুব ভালো টিচার তোমরা পাবে না। সিএসডিজি বলবে যে খুব ক্রিস্পি, মুচমুচে, হালকা, সুন্দর দেশি ভাষায় সাধারণ উদাহরণ দিয়ে তোমাদেরকে ইকোনমিক্স কেবল আমরা বোঝাবো, বা আমরা এতটা ভালো বোঝাবো যে আর কেউ বোঝাতে পারবে না। আমরা নেক্সট সেশন পড়বো এই চ্যাপ্টারটা ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, ওকে, এবং প্রবলেম অফ চয়েস দিয়ে শুরু করব। ওকে, হোপ ফর দ্য বেস্ট। তোমরা পরপর ডব্লিউবিসিএস এক্সাম আসছে এবং ইউপিএসসি এক্সাম তো রয়েইছে, ভালো করে ইকোনমিক কনসেপ্ট ক্লিয়ার করে নাও।